যারা সনদে স্বাক্ষর করে নাই তারা কিভাবে এই গণভোটের পক্ষে কথা বলবে? এর কথা বলতে অধিকার তাদের অধিকার নাই। রাখেন, আমাকে কথা বলতে দেন। আপনি কথা বলেন কেন? না, আপনি এনসিপি 30টা আসন পেয়েছি। এই 30টা আসনের যদি জামায়াত তাদের সাথে সহযোগিতা না করে, এনসিপি প্রত্যেকটা বুথে এজেন্ট দিতে পারবে না। লিখে রাখেন, শুনেন, বাংলাদেশের মানুষ প্রগতিশীল, ধর্মভীরু, একই সাথে কিন্তু প্রগতিশীল ও ধর্মভীরু। তারা নাস্তিকও না, ধর্মান্ধও না। দুইটার একটা তো তারা বিশ্বাস করে না, ধর্মান্ধতায়ও বিশ্বাস করে না। ঐক্য এবং জোট পার্থক্য কি, এটা তো আছেই। এবং আপনি একটু যেহেতু জ্যেষ্ঠ সাংবাদিক, আপনার কাছে জানার ইচ্ছা ছিল যে ৭৯ সালের যেই লাউ সেই কদু, জোট এবং ঐক্য একই। ঐক্য না হলে জোট হবে না, জোট আর ঐক্য হওয়ার পরে যদি জোটবদ্ধ না হয়, ওটা কোনো ফলপ্রসূ কিছু হবে না। এটা আমাদের অভিজ্ঞতা বলে। কারণ আমি আমার বোনের একটা কথার প্রতিবাদ করতে চাই, প্রতিবাদ না ঠিক, একটা ক্লারিফিকেশনও বলতে পারেন। উনি বিএনপিকে দ্বিচারিতার অভিযোগে অভিযুক্ত করেছেন, যে বিএনপির নেতৃত্ব তারেক সাহেব হতে শুরু করে নজরুল ভাই, আলমগীর ভাই, তারা সব মহাসচিব আর কি, মির্জা আলমগীর ভাই, সবাই গণভোটের পক্ষে বলছে, যে গণভোটের হ্যাঁ পক্ষে। কিন্তু মাঠে বিএনপির কিছু নেতাকর্মী তারা না ভোট দেওয়ার জন্য সামাজিক মাধ্যমে প্রচারণা চালাচ্ছে, দেখেছি সেটা আমিও। এটা দ্বিচারিতা বলেছেন। আমি তো এনসিপির বিরুদ্ধে প্রথম দ্বিচারিতার অভিযোগ করব। যারা সনদে স্বাক্ষর করে নাই তারা কিভাবে এই গণভোটের পক্ষে কথা বলবে? এর কথা বলতে অধিকার তাদের অধিকার নাই। রাখেন, আমাকে কথা বলতে দেন। আপনি কথা বলেন কেন? না, কথা বলবেন না, নোট রাখেন, তারপর কথা বলবেন। আপনারা ও সনদে স্বাক্ষর করলেন না, অর্থাৎ এটা আপনারা বিশ্বাস করেন না। স্বাক্ষর না করা মানে বিশ্বাস করি না আমি এটাতে। আপনি যেটা বিশ্বাস করেন না সেটার পক্ষে বামপন্থী দলগুলো করেনি। হ্যাঁ, তারা করে নাই। তারা কিন্তু গণভোটের পক্ষে হ্যাঁ প্রচারণা করছে না। সিপিবি হইতে শুরু করে যারা আছে, তারা স্বাক্ষরও করে নাই, ভোটও চায় না হ্যাঁ পক্ষে। এনসিপিও চায় নাই, এই সনদ তারা স্বীকারই করে না। এনসিপি আমি ধরে নেব স্বীকারই করে না। তো স্বীকার না করলে এটার পক্ষে কে গেল, বিপক্ষে কে গেল, সেটা থেকে তো আপনাদের দরকার নাই। সেটা যারা স্বাক্ষর করেছে, যারা বাস্তবায়ন করতে চায়, যারা গণভোট অনুষ্ঠান করবে, তাদের ব্যাপার এক। দ্বিতীয় হলো, উনি আরেকটা কথা বলতেন, জামায়াত সংস্কার করবে। জামায়াত সংস্কার করবে এইটা বিশ্বাস করে ওনারা জামায়াতের সাথে ঐক্যবদ্ধ হয়েছেন। উনি জোটটা স্বীকার করছেন না। জামায়াত সংস্কার করবে, খেয়াল করবেন। জামায়াত ইসলামীর মতো একটা কট্টর মৌলবাদী দল, যে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না, সেই দল করবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার। এটা আমাদের বিশ্বাস করতে হবে। আমরা যারা স্বাধীনতার প্রত্যক্ষদর্শী, তাদের বিশ্বাস করতে হবে। বিএনপি তো একসময় ছিল জামাতের সাথে। হ্যাঁ, আমাদের সাথে আসছিল, আমাদের নেতৃত্বে। এখানেই নেতৃত্বের প্রশ্ন। জোটের একজন নেতৃত্ব থাকতে হয়, নেতৃত্ব দিতে হয় জোটকে। আমাদের নেতৃত্বে আসছে। বিএনপি তো ওদের নেতৃত্বে যায় নাই। বিএনপি কিন্তু জামাতের নেতৃত্বে যায় নাই, জামাতই বিএনপির কাছে এসছে। এটা বলতে পারেন যে আপনার সাবেক দল বা বড় দলের ভূমিকা থেকে এই কথা বলছেন আপনি, সেটা না। ইতিহাসের বাস্তবতা এটা, যেটা ঘটেছে অতীতে ঘটেছে, যেটা সেটাই বলছি। সুতরাং এই জামায়াতকে নিয়ে রাষ্ট্র সংস্কার বলেন, সামাজিক সংস্কার বলেন, রাজনৈতিক সংস্কার সম্ভব। এই তো একজোট, মানে ঐক্যের একজন অংশীদার বলে ফেলেছেন কি, তালেবানি স্টাইলে তারা সরকার গঠন করবে বাংলাদেশে। ওই তালেবানি সরকার প্রতিষ্ঠা করার জন্য ৭১ সালে ৩০ লাখ লোক শহীদ হয়েছিল। হ্যাঁ, ওই তালেবানি সরকার প্রতিষ্ঠা করার জন্য আমরা এতদিন লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রেখেছি। ওই তালেবানি সরকার প্রতিষ্ঠা করার জন্য মামুনুল হকদের এই দুঃসাহস তারা কোথায় পায়? বাংলাদেশের তালেবানি সরকার প্রতিষ্ঠার আমি বলি, জনগণ ভোট দিলে আপনারা কি করবেন? আসুক, তাহলে তালেবানের উপরে একটা গণভোট হয়ে যাক আলাদা, দেখি কয়জন দেয়, দেখি কয়জন ভোট দেয়। শুনেন, বাংলাদেশের মানুষ প্রগতিশীল, ধর্মভীরু, একই সাথে কিন্তু প্রগতিশীল ও ধর্মভীরু। তারা নাস্তিকও না, ধর্মান্ধও না।
দুইটার একটা তো তারা বিশ্বাস করে না, ধর্মান্ধতায়ও বিশ্বাস করে না, নাস্তিক্যবাদ। আপনি জামাতকে নিয়ে অনেক কিছুই বললেন। আমরা সবকটি ছাত্র সংসদ নির্বাচনে তো তাদের জয় জয়কার আমরা দেখছি। ছাত্র সংসদের নির্বাচনের কিন্তু আর একটা হিসাব আছে, ওখানে ভোটের একটা ইকুয়েশন হয়, যেটা ওই ক্ষেতের যে কাজ করে কৃষক, মজুর, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, তারা ওখানে গিয়ে ভোট দেয় না কিন্তু। আর এই জাতীয় সংসদ ভোট বলেন বা রাষ্ট্রপতি নির্বাচনও যদি হয়, সেখানে ভোট দেয় সাধারণ ভোটাররা। সেই দুইটার কিন্তু পার্থক্য আছে। বাসদ জিতে নাই বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়গুলোর। এই যে আজকের মাহমুদুর রহমান মান্না ছাত্রলীগের বাসদের ভিপি হয়েছিল, আখতারুজ্জামান ভিপি হয়েছিল বাংলাদেশ এই ঢাকা ইউনিভার্সিটিতে, ডাকসুতে। বাসদ কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় আসছে? কিন্তু একটা প্রতিষ্ঠানে আমি বলি, সারা বাংলাদেশের সব একটা কেন শিক্ষা প্রতিষ্ঠানে দেখছি তারা জিতে গেছে। ভাই মান্না সাহেব তো চিটাগং কেন, ছাত্রমৈত্রীর ফজলে হোসেন বাদশাহ রাকসুর ভিপি হয় নাই? তার দল ওয়ার্কার্স পার্টি যেটা কোনোদিন ক্ষমতায় আসতে পারছে? ভোটের হিসাবটা আলাদা। আপনার এই যে সংসদ নির্বাচনে যে ভোট, সেখানে তো সর্বশ্রেণীর মানুষের ভোট আছে, সেখানে সেটার হিসাব আলাদা। সেখানে হলো পাবলিকের চাহিদা মতো আপনি যদি ইশতেহার দিতে পারেন এবং সেটা যদি আপনি জনগণকে বিশ্বাস করাতে পারেন যে আপনি করবেন, মিন করেন। আপনি 24-এর আগের যে ছাত্র সংসদ নির্বাচনের কথা বলছেন আর 24-এর পরের ছাত্র সংসদের নির্বাচনের কথা, সবাই তো বলছে যে এটা অনেক আকাশ পাতাল পার্থক্য। পার্থক্য হতে পারে তো বিভিন্ন সময়। আপনি দেখেন নাই 90-এর কাছাকাছি সময়ে যেই সংসদ নির্বাচনগুলো হয়েছে, ছাত্রদল ছাড়া কোনো সহযোগিতা ছিল কারো? জাতীয়তাবাদী ছাত্র দলে তো বেশিরভাগ। এখন ছাত্র দলের সেই অবস্থা কিন্তু নাই। এটার অনেক কারণ আছে, এটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। এই জন্য 90-এর পরে বিএনপি ক্ষমতায় এসেছে। এটা ছাত্রদের সাংগঠনিক ব্যর্থতা। এই জন্য বিএনপি ক্ষমতায় এসেছে, জামাত কেন পারবে না? আমি একটা কথা বলি, ওই একটা কথা বলেই গেলাম, বাংলাদেশের মানুষ ধর্মান্ধতায়ও বিশ্বাস করে না, নাস্তিক্যবাদও বিশ্বাস করে না, তারা প্রগতিশীল ধর্মভীরু। এবং জামায়াতকে ক্ষমতায় দিবে, হ্যাঁ জামায়াত ক্ষমতায় আসতে পারবে বিএনপির মতো একটা বড় দলের কাজে ছোঁয়ার হয়ে, এছাড়া উপায় নেই। এককভাবে জামায়াত রাষ্ট্র ক্ষমতায় আসবে এই বাংলাদেশের, আমি অন্তত বিশ্বাস করি না। আমার মনে হয় তারা তো এককভাবে আসছে না, তারা 11 দলীয় জোট করেছে। ভাই রে, হোসেন শহীদ সোহরাওয়ার্দী একটা কথা বলে, গণঅভ্যুত্থান থেকে উঠে আসা দল আমাদের জাতীয় নেতা, আমাদের একজন জাতীয় নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী একটা কথা বলেছেন, 0 + 0 = 0। আর আমি এখানে জামায়াত প্লাস সবকটাকে 0 ধরবো, 1 + 0 = 1। আর কারো কোনো শক্তি নাই সাংগঠনিক। আমরা এনসিপি 30টা আসন পেয়েছি, এই 30টা আসনের যদি জামায়াত তাদের সাথে সহযোগিতা না করে, এনসিপি প্রত্যেকটা বুথে এজেন্ট দিতে পারবে না। লিখে রাখেন, এজেন্ট দিতে যে কয়জন মানুষ লাগে এনসিপির নাই। কিভাবে হবে? এটা কি বেশি হয়ে গেল না? না, আমি চ্যালেঞ্জ করলাম, আমি তো খবর রাখি সব জায়গার। এনসিপি দেখেন, এনসিপি একটা পরিবর্তনের কথা বলছিল না, সংস্কার পরিবর্তন। নতুন আমার এলাকা মুন্সিগঞ্জ 1, আমার বাড়ি শ্রীনগর উপজেলা। তো এনসিপি আমরা ভাবলাম কোনো একটা উদীয়মান কোনো তরুণ বান্যতা আসবে, ফ্রেশ। কিন্তু এনসিপিতে প্রথম যেই লোকটা যোগ দিল সেই হলো যুবলীগের একটা গুন্ডা। 24-এর 5ই আগস্টের আগে যে ফেসবুক ভরে ফেলছে শেখ হাসিনার ছবি দিয়া, সেই লোক এনসিপি সংগঠক মুন্সিগঞ্জ জেলায়, এবং তার বাড়ি শ্রীনগর। তো আমি তখন হতাশ হয়ে গেলাম। আমি মনে করে বললাম যে আরে ভাই, এরকম না বোধ হয়, কারণ ওর মতো ছেলে যদি এনসিপি সংগঠক হয় মুন্সিগঞ্জ জেলায়, তাহলে তো এই সংগঠন দিয়ে কোনো কিছু আশা করা যায় না।